হুমায়ুন স্যারকে আসলে এনজয় না করার কোনো ওয়ে নাই। সাকিব ভাইয়ের যে জায়গাটা সেটা তো আসলে সব অভিনেতারই আলটিমেট জায়গা নয়। আমার আফসোসের জায়গা এরকম যে দেশে জনসংখ্যা বাড়ছে, মানুষের সংখ্যা কমে যাচ্ছে। দর্শক যে যেখান থেকে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ রূপান্তরের তারকা সঙ্গী অনুষ্ঠান থেকে। সাথে আছি আমি ফারজানা নিকিতা। আমাদের তারকা সঙ্গী অনুষ্ঠানের আজকের পর্বের অতিথি হচ্ছেন মাজনুন মিজান, যিনি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে 22টি বছর কাজ করেছেন এবং এখনো করছেন। আজকে শুনবো তার মুখ থেকে তার জার্নি, তার সকল জানা অজানা সব কথাগুলো। চলুন কথা বলে নিচ্ছি মাজনুন মিজানের সাথে। কেমন আছেন ভাইয়া? আমি অনেক ভালো আছি, আপনি কেমন? এই তো অনেক ভালো আছি। কিভাবে শুরুটা কিভাবে হলো? অভিনেতা হতে চেয়েছিলাম, অভিনয় করব, আচ্ছা, তো অভিনেতা হওয়ার চেষ্টা করেছি। এই তো 20-22 বছর যাবত আমি কাজ করছি। আমরা যতটুকু জানি যে 1996 সাল থেকে এখন পর্যন্ত আপনি টেলিভিশন, নাটক সব জায়গায় আপনার টেলিভিশনে স্টার্ট করেছি 2001 থেকে, অ্যাকচুয়ালি 96 থেকে 2001 পর্যন্ত থিয়েটার করেছে, ঢাকা থিয়েটার। সেই থিয়েটারের সাথে এখনো সম্পৃক্ত আছে, কিন্তু এখন নিয়মিত মঞ্চে অভিনয় করা হয় না। প্রফেশন হিসেবে যেহেতু অভিনয়কে নেওয়া হয়েছে, তো মঞ্চ তো আসলে পে করে না, তো বেঁচে থাকার জন্য আসলে টেলিভিশন, ফিল্ম এগুলো করতে হয়। শুরুটা কেমন ছিল? যে একদমই আপনি যখন টেলিভিশনের পর্দায় আসেন সেই সময়টা মানুষের শুরুটা তো এত স্মুথ হয় না। আমার শুরুটাও স্মুথ ছিল না, তো সেই জার্নিটাই শুনবো। আমার শুরুটাও, আমি খুবই স্ট্রাগলার অ্যাক্টর ফ্রম বিগিনিং। ছোট ছোট চরিত্র করা, মঞ্চে নিয়মিত কাজ করছি, তখন টেলিভিশনে কাজ করব এরকম আগ্রহ প্রকাশ করি বিভিন্ন জনের কাছে। কেউ সুযোগ দেয়, যে সুযোগ দেয় তাকে বলি যে আপনি সুযোগ দিলে আমি কাজটি এমনভাবে করব যে আপনি আমাকে পরে আবার নেবেন। সো সেটা থেকে আস্তে আস্তে বড় রোলে আসা, এবং আমার প্ল্যান ছিল আমি ফ্রম বিগিনিং আমি টেলিভিশনকে পেশা হিসেবে নেব, বা অভিনয়কে পেশা হিসেবে নেব। হ্যাঁ, নিয়েছি। আমরা যতটুকু দেখেছি আপনি অনেকের সাথেই কাজ করেছেন। হুমায়ুন আহমেদের কয়টা গল্পে আপনি অভিনয় করেছেন? কয়টা গল্পে অভিনয় করেছি সেটা আসলে গুণে বলা ডিফিকাল্ট। একটা সার্টেন টাইম, লাইক আমি 2005 থেকে 2011-12 এই টাইমটা 5-6 বছর আমি টানা কাজ করেছি স্যার। অনেকগুলো কাজ করেছি, 3টা ফিল্ম করেছি, সিরিয়াল করেছি, অনেকগুলো সিঙ্গেল নাটক তো করেছি। প্রতি ঈদে আমরা অনেকগুলো কস্টিউম নিয়ে নুহাসে চলে যেতাম। হুমায়ুন স্যারকে আসলে এনজয় না করার কোনো ওয়ে নাই। স্যারের স্ক্রিপ্টে স্ক্রিনে থাকা যেমন ইন্টারেস্টিং, তার চেয়ে তো বেশি ইন্টারেস্টিং স্যারের সাথে থেকে সময় পাস করা। তো সেই সৌভাগ্যবান আমি, স্যারের প্রতি কৃতজ্ঞতা। আপনি 9 নম্বর বিপদ সংকেত যে ইয়েটি করেছেন, সেটার এক্সপেরিয়েন্স কেমন ছিল? খুব ভালো। টানা 28 দিন আমরা আউটডোর করেছিলাম নুহাসপল্লীতে। শুধু কি নুহাসপল্লীতেই হয়েছিল? শুধু নুহাসপল্লীতে শুটিং হয়েছিল, কোথাও বাইরে যাওয়া হয়নি। নুহাসপল্লী এবং সারাউন্ডেড নুহাসপল্লী, তার আশেপাশে। খুব অদ্ভুত কিছু ব্যাপার ছিল এই ফিল্ম শুটিং এর সময়। স্যার বললেন যে যারা এই ফিল্মে অভিনয় করবেন প্রত্যেককেই স্পটে থাকতে হবে, যাদের কাজ থাকবে না তারা। স্যার একটা বড় ড্রয়িং রুম ছিল, ওখানে ডিভিডি ছিল, বড় স্ক্রিন ছিল টেলিভিশনে। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত কিছু ছবি এনে স্যার আমাদের দিলেন, যে যাদের শুটিং থাকবে না তারা এই সিনেমা দেখবেন, এবং সিনেমা দেখে পরে আলোচনা হবে যে কে কি বুঝলো সিনেমাগুলো দেখে। দ্যাট ওয়াজ ভ্যালুয়েবল টাইম, আই থিঙ্ক, আমার লাইফে। অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, অনেক কিছু দেখেছি। একজন মানুষ কত বড় হলে এই ধরনের ভাবনা ভাবতে পারে এবং প্ল্যান করতে পারে তার টিমের জন্য। দেখে শিখেছিলাম ভালো সিনেমা দেখার এক ধরনের প্র্যাকটিস ডেভেলপ করে। ওটা আমাকে নোটিস করে যে নিজেকে ডেভেলপ করার জন্য প্রতিনিয়ত আসলে অনেক বিখ্যাত বিখ্যাত কাজ দেখতে হবে, ভালো কাজ দেখতে হবে। এটা প্রধান জায়গা। 2 নম্বর হচ্ছে যে মানুষ হিসেবে কিভাবে বেড়ে ওঠা যায়, সেই শিক্ষাটাও আমি ওখানে পেয়েছি। জীবনবোধ, মূল্যবোধ, ভালো লাগা, মন্দ লাগা, সবকিছু, মানে কোনটা ব্ল্যাক কোনটা হোয়াইট, এই বোঝার যে ফিলিংগুলি, এটা। আপনি তো নাটক, সিনেমা সব জায়গায় আপনার পদচারণা ছিল। কোন জায়গাটাকে আপনি বেশি এনজয় করেছেন? স্টেজ, স্টেজ, মঞ্চ।
মঞ্চতে? সব জায়গা থেকে শেখা যায় যদি আপনি শিখতে চান, মানে ডিপেন্ডস অন ইউ অ্যাকচুয়ালি। যে কি হয়, আমরা প্রায় বলি যে একটা অর্ধেক গ্লাস ভরা আর অর্ধেক গ্লাস খালি, গ্লাসে অর্ধেক পানি আছে, আপনি দুটোই বলতে পারেন যে অর্ধেক গ্লাস খালি আছে, দিস ইজ রাইট, দিস ইজ অলসো রাইট, অর্ধেক গ্লাস ভরা আছে। সো ইটস ডিপেন্ডস মেন্টালিটি, আপনি আসলে কিভাবে দেখতে চান, আপনার ফিলোসফি কি, আপনার মেন্টাল স্ট্রেংথটা কি, আপনি কিভাবে দেখেন জীবনকে। সো আপনি যদি শিখতে চান, আজকে আমাদের এই অনুষ্ঠানের এখান থেকে অনেক কিছু শেখা সম্ভব। কোনোটাকে খাটো করে দেখা যাবে না, তবে হুমায়ুন স্যারের সংস্পর্শ আমাকে বেশি সাধারণ মানুষের কাছে নিয়েছে। আমি কয়েকটা প্ল্যাটফর্মে কাজ করেছি, স্টেজে করেছি, টেলিভিশনে করেছি, ফিল্মে করেছি। ওকে, স্যারের সাথে যে জার্নির টাইমটা, ওই টাইম পিরিয়ডটা আমাকে অনেক বেশি মানুষের কাছাকাছি নিয়েছে, ভালোবাসা দিয়েছে, মানুষ আমাকে ভালোবেসেছে। এছাড়াও বাইরের অনেক কাজ আছে। মাহফুজ ভাইয়ের ডিরেকশনে তোমার দোয়ায় ভালো আছি মা একটা সিরিয়াল করেছিলাম, সেটা অনেক সাধারণ মানুষ দারুণভাবে নিয়েছিল। রাস্তাঘাটে মানুষজন বলতো, একবার আমি একটা বাজারে গেলাম, কৃষি মার্কেটে, আমি তখন মোহাম্মদপুরে থাকি, তো কেনাকাটা করছি, একজন মধ্যবয়স্ক বা তারও বেশি বয়স এরকম একজন মহিলা দ্রুত আমার দিকে হেঁটে আসছে। তো আমি ভাবছি হয়তো অন্য কোনো কাজে আসছে, অথবা আমাকে চিনেছে, কথা বলবে এরকম কিছু। এসে আমাকে জড়িয়ে ধরলেন, ধরে কেঁদে দিলেন, তখন বললেন যে আমার ছেলেটা মিডল ইস্টে থাকে। তো আমি তখন বুঝলাম যে তার আগের সপ্তাহে যে পর্বটা অনিয়ার হয়েছে, সে পর্বটা এরকম যে আমি মিডল ইস্টে শ্রমিক হিসেবে কাজ করি, একটা দালালের আন্ডারে থাকি। তো দালাল জিম্মি করে রেখেছে আমাদেরকে, আমরা খেতে বসছি, ম্যাচ করে থাকি, খেতে বসছি, দালাল এসে তার সাথে তর্ক হয় কোনো একটা বিষয় নিয়ে, এবং সে লাথিতে আমার ভাতের প্লেটটা সরিয়ে ফেলে। তো ওই পর্বটা হয়তো উনি দেখেছে, যেহেতু ওনার নিজের পেটের সন্তান মিডল ইস্টে থাকে, সো ওনার যে ফিলটা, উনি এটা অন্য কারোর সাথে মিলবে না, সেজন্য আপনাকে জড়িয়ে ধরেছে। ওই যে সিনটা আপনি যখন করেছিলেন, তখন কি আপনার এমন ফিল হয়েছিল যে আমি সেই সিচুয়েশনটাই আছি, আসলে এমনটাই হয়, যারা থাকে না মিডল ইস্টে যারা থাকে, বা ওদের সাথে দালালরা এমনটাই করে? আমাদের অ্যাক্টিং এর মেথডটাই তো এটা, যে আমাকে আগে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আমি বিশ্বাস না করলে তো আপনি আমাকে দেখে বিশ্বাস করবেন। আপনি যে রোব ক্যারেক্টারটা ছিলেন, সেটার মধ্যে কি আপনি ফিলটা নিয়েছেন? হ্যাঁ, এমনটাই নিশ্চয়ই হয়, এটা নিতেই হয়, তা না হলে তো আমি ক্যারি করতে পারবো না, রান করতে পারবো না। আমি যদি ফলস অ্যাক্টিং করি, আপনি একদিন, দুদিন, 3 দিন, তারপর তো আমাকে আর কেউ নেবে না, আমাকে পছন্দ করবে না, আমাকে বিশ্বাস করবে না অভিনেতা হিসেবে। আচ্ছা, নাটক নিয়ে যদি আমি আর একটু কথা বলি, বর্তমানে আমাদের সময়টা, আমি এই সময়টার কথা বলবো, এই সময়টাই নাটক নিয়ে দর্শকদের অনেক অভিযোগ। প্রথমত নাটকের মান ভালো না, তারপর হচ্ছে গল্প, কাহিনী, সংলাপ সবকিছুর মধ্যেই কেমন একটা অভিযোগ উঠে আসছে এখন। এইগুলো আসলে আপনি কিভাবে দেখছেন? তার সাথে কিন্তু আবার নাটকের নামগুলো কিন্তু অনেক উদ্ভট টাইপের হচ্ছে। এটা আসলে কেন হচ্ছে, বা কি কারণে, কি কারণ আছে এটার পিছনে, সেটা আপনি কিভাবে দেখছেন? কারণ হচ্ছে এখানে ব্যবসা বাণিজ্যটাই মূল প্রধান আর কি। যে যিনি নাটক বানাচ্ছেন, যিনি নাটক দেখাচ্ছেন, তারা দর্শক যেটা পছন্দ করছে সেটাই দেখাচ্ছেন, কিন্তু দর্শক তো অনেক পচা জিনিসও পছন্দ করে, সে পচা জিনিসও দেখাইতে হবে। তাহলে আমরা সেটা দেখাচ্ছি না কেন? যদি দর্শক পছন্দ করে সেটাই দেখাইতে হবে, এরকমই যদি হয়, যার কারণে আজকে নাটকের কন্টেন্টটা এরকম, এবং নাটকের নামের এই মানে বিশৃঙ্খল দশা, তাহলে আপনি টাকা ইনকাম করা দরকার, আরো পচা জিনিস আছে সেগুলি দেখাচ্ছেন না। তো ব্যাপারটা হচ্ছে যে দেউলিয়াপনা, বিবেকের দেউলিয়াপনা, বোধের দেউলিয়াপনা, ভাবনার দেউলিয়াপনা। কত সহজে মানুষ টাকা ইনকাম করতে পারে তার প্রতিযোগিতা চলে এখানে। দায়িত্ববোধ, মূল্যবোধ, জীবনবোধ, তার যে রেসপন্সিবিলিটি আছে সোসাইটির প্রতি, এরকম কোনো ফিল নাই। কতটা আপনার ঘাড়ে বন্দুক দিয়ে গুলি করা যাবে? আপনি যে সময়টায় নাটক করেছিলেন,
আমি বলবো আজ থেকে 10-15 বছর আগের কথা। সেই সময়টাই আজকের মতো বা এখনকার সময়ের মতো এমন ছিল না, সেটা আমরা সোনালী দিনের কথা বলতে পারি। ওই সময়টাই আপনি যখন নাটক করেছেন, অনেক সুন্দর নাম ছিল, গল্প কাহিনীগুলো অনেক সুন্দর ছিল। ঠিক ওই সময়টাই এখনকার মতো যদি হতো, আপনি কি নাটক করতেন? অবশ্যই করতাম। এখন আমি করি, নাটক এখনো করি, কিন্তু খুব কম করি। উদ্ভট নামের নাটক করি না। স্টুপিড টাইপের যে লোকজন আছে তাদের সাথে কাজ করি না, যারা নাটকে গালাগালি করে, নাটকে সুরসুরি দেয়, নাটকে যৌনতা দেখায়, ওগুলো করি না, ভালো লাগে না। আচ্ছা, যদি ভালো কন্টেন্ট পাই, ভালো গল্প পাই, এখনো করি। একটা নাটকের নাম বলবো আমি আমাদের সময়ের, দীপাবলি সোনালু ফুল ভালোবাসত। নামটা শুনলেই তো একদম মন জুড়িয়ে যায়। সো এখনকার এই যে জামাই কি কি, তারপরে মানে অসভ্যতার চূড়ান্ত নাটক তো দেখি না এখন, যতটুকু বুঝি জানি, মিস করি। কারণ প্রধানত তো অভিনেতা আমি, তাই না? হ্যাঁ, অভিনয় করতে তো ইচ্ছা করে। আচ্ছা, অভিনয়ের কথাটা যেহেতু আসছে, আমি আরেকটা প্রশ্ন করছি। আপনি অভিনয় করছেন 22-23 বছর বা তারও বেশি হতে পারে। এই সময়টার মধ্যে আপনি অনেক কিছু শিখেছেন, অনেক কিছু দেখেছেন। মানে একটা অভিনেতা অভিনয় দিয়ে সে কি কি পায়, বা মানে আপনার প্রাপ্তি যেটা, আপনি কি পেয়েছেন, দর্শক কি পেয়েছে আপনার থেকে? প্রাপ্তির জায়গাটা অত হিসাব নিকাশ করে করিনি আমি আসলে। পাগলের মতো ওয়ান ওয়েতে অভিনয় মানে আমার ইউটার্নের কোনো সুযোগ নেই, পছন্দের কোনো জায়গা ছিল না। আমি অভিনেতাই হব, এই প্ল্যানই ছিল। তাতে আমি কি পেলাম, দর্শক কি পেলো না পেলো, সেটা ওরকম করে ভাবিনি। কিন্তু আপনি যদি বলেন ভাবনার জায়গা, হ্যাঁ, বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, সে দেশে জন্মগ্রহণ করে আমি অভিনেতা হতে চেয়েছি। আমি একজন কৃষকের ছেলে, অভিনেতা হতে পেরেছি, এটাই তো আশ্চর্যের ব্যাপার, আচ্ছা আচ্ছা, তাই না? আমি অভিনয় করেছি, যার কারণে মানুষ আমাকে চেনে, পছন্দ করে, ভালোবাসে। আমার কোনো কাজ মানুষকে হাসায়, কাঁদায়, তো অদ্ভুত। আপনারা মানুষের ইমোশন নিয়ে খেলা করেন, তাই না? আমাকে নিয়ে ন্যাশনাল নিউজ পেপারে লেখা হয়, এটা তো চরম সৌভাগ্যের ব্যাপার। এবং বিষয়টাকে আরেকটা ভাবে বলা যায় যে শিল্প সংস্কৃতির সাথে যারা জড়িত থাকে তারা হচ্ছে এগিয়ে থাকা মানুষ। জীবনবোধ, ভাবনা, চিন্তা, সমাজের ভাবনা, রাষ্ট্রের ভাবনা, পরিবারের ভাবনা, তারা একটু অন্যরকম করে ভাবে। হ্যাঁ, ধরেন আমাদের দেশের মানুষ 18 কোটি, তো এই টেলিভিশন, ফিল্ম, রেডিও, পত্রিকা কত, ধরে নিলাম 1 লক্ষ মানুষ ইনভলভ। তাহলে 17 কোটি 99 লক্ষ মানুষ, এই 1 লক্ষ মানুষ যা করে তা দেখে, হাসে, কাঁদে, পড়ে, বুঝে, আপডেট হয়, ইনফর্ম হয়। সো এই 1 লক্ষ মানুষ এগিয়ে থাকা মানুষ, আমি তাদের একজন। অভিনয় নিয়ে যদি বলি, বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্রে একজনই আছে সুপারস্টার, আপনারা সবাই তাকে চিনি, শাকিব খান। আপনি তার সাথে ছবি করেছেন, তার একটা বন্ধুর ক্যারেক্টারে আপনি ছিলেন। সেই জার্নিটা বা ফিলিংস আপনার কেমন ছিল সেটা একটু বলুন। কমার্শিয়াল ফিল্ম করার প্ল্যান ছিল, সেই জায়গা থেকে এই ফিল্মের যে ডিরেক্টর ছিল শামীম আহমেদ রনি, ও আমার খুব কাছের মানুষ, মেন্টালি আমরা খুব অ্যাটাচড। ও যখন বললো যে ভাই চলেন করি, আমি বললাম হ্যাঁ চল করি। তো ইট ওয়াজ গ্রেট জার্নি উইথ এফডিসি কাইন্ডস অফ। আচ্ছা, তারপর আপনাকে আরেকটা সিনেমায় দেখলাম আরিফিন শুভর সাথে, কোন একটা সিনেমা করেছেন? আরিফিন শুভর সাথে মিশন এক্সট্রিম। মিশন এক্সট্রিম, ইয়েস। সেই জার্নিটা কেমন ছিল? এটা একটু ডিফারেন্ট রোল। আমি একটা বিপদগামী যুবকের চরিত্র অভিনয় করেছিলাম, জঙ্গি আমি একজন, কিন্তু খুব আধুনিক, খুব স্মার্ট, খুব এগিয়ে থাকা। এখনকার এই সময়ের ছেলেমেয়েরা এই ব্রেন ওয়াশ হলে এরকম ভাবে বিপদগামী হয়, ওইরকম জায়গায় ভালো জার্নিও, ভালো মজার। আরিফিন শুভর সাথে যে এক্সপেরিয়েন্স, ওর সাথে তো আমার সম্পর্ক না আগে থেকে ভালো, না নাটকও একসাথে অনেক করেছে। ও তো আমার জুনিয়র, কিন্তু আমরা অনেক সমসাময়িক কাজের জায়গা থেকে, তো ওইভাবে তো সাকিব ভাইয়ের সাথে তত কাজ হয়নি আমার।
আমি তো প্রেমই করি নাই এই অভিনয়ের সাথে প্রেমের কারণে। এই ডিসিশন আমি জাহাঙ্গীরনগরের অনেক আগে, আমি ক্লাস 4 যখন পড়ি তখন ডিসিশন নিয়েছি আমি অভিনেতা হব। অভিনেতা হব। এবং অভিনেতা হওয়ার জন্য আমি জাহাঙ্গীরনগর ভর্তি হয়েছি। হয়তোবা সেই চিন্তা ভাবনাটা থেকে আপনি আজকে এখানে। তখন আপনি যেটা ভেবেছেন যে আমি অভিনেতাই হব, আমি অভিনয় করব, সেই জায়গাটা, সেই চিন্তাটাই আপনাকে আজকে এখানে দাঁড় করিয়েছে। আপনার কি কখনো মনে হয় যে অভিনয়টা না করে যদি আমি আসলে পড়াশোনা করে, যেহেতু আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আমি একটা শিক্ষিত মানুষ, সেই হিসেবে আমার অন্য কোথাও যাওয়া দরকার ছিল? না, সেটা মনে হয় না। আমার এটা মনে হয় যে আমাদের দেশে যেভাবে মিডিয়া সংস্কৃতি যেভাবে পরিচালিত হয়, নার্সিং হয়, যারা ডিসিশন মেকার তারা ডিসিশন নেন, এটা একটু এরকম যদি আমি আগে বুঝতাম তাহলে হয়তো এটাকে পেশা হিসেবে নিতাম না। কিছু কিছু জায়গায় আপনি বলেছেন অভিনয় আশাটা আপনার ভুল ছিল। অভিনয় আশাটা ভুল ছিল না, অভিনয়কে পেশা হিসেবে নেওয়াটা ভুল ছিল। আচ্ছা আচ্ছা, পেশা হিসেবে নেওয়াটা ভুল ছিল। সেটা কত বছর পর আপনার মনে হয়? এই তো আমি লাস্ট প্যান্ডেমিকে এরকম রিয়েলাইজ করেছি। আচ্ছা, লাস্ট প্যান্ডেমিক আমাদের কখনো শুটিং বন্ধ হয়নি। হ্যাঁ, প্যান্ডেমিকের প্রথম ঘোষণা দিয়ে শুটিং বন্ধ হলো। এটা কি শুধুমাত্র শুটিং বন্ধ হওয়ার পেছনেই কারণ ছিল? হ্যাঁ, রিথিং করার স্কোপ পেয়েছি। প্রতি মাসে তো আমরা শুটিং করতাম, তো শুটিং না থাকলে না হলে কি হয় এটা তো ভাবার স্কোপ ছিল না। প্যান্ডেমিক আমাকে সেই অপরচুনিটি দিয়েছে। তখন আমি ভেবেছি ও মাই গড, আমার ফ্যামিলি আছে, আমার বাচ্চা আছে, আমার মা আছে, আমার ব্যাংকে কোনো টাকা নেই। প্রথম করেছি যেটা, আমার 2 বাচ্চার জন্য একটা পেট কিনেছি বাসায়, আগে একটা ডগি কিনেছি, যাতে করোনাতে ওরা মনোটোনাস না হয়, ওরা যেন একটা পার্টনার পায়। ওরা তো বন্দি, করোনার টাইমটা সবাই তো বন্দি ছিল, তাই না? তো এটা আমার ভাবনা ছিল যে আমার ছেলে মেয়েকে ওদের মুভমেন্টের জন্য, ওদের অ্যাক্টিভিটির জন্য আমরা এমন কিছু একটা দিই যাতে ডিভাইসের উপর বেশি ডিপেন্ড না। আমি একটা পেট কিনলাম তখন, ওটা নিয়ে আমরা চললো। আমরা চেষ্টা করলাম নিজে সেফ থাকার জন্য এবং আমার সোসাইটি, আমার দেশকে সেফ রাখার জন্য যতটা দায়িত্ব পালন করা যায়। রিলিজিয়ান নিয়ে আমাদের এখানে অনেক ধরনের আছে, ভারসাম্যহীনতা আছে। তো মানুষ হিসেবে আমরা উপস্থিত হইতে অনেক মুশকিল হয়, ধর্মটা আমাদের আগে চলে আসে। তো আমার একটা বন্ধুর সাথে কথা হচ্ছিল, তখন একটা ছোট্ট গল্প পেলাম, যে গল্পটা এরকম ছিল যে একজন প্রেগনেন্ট মহিলা, তার ডেলিভারি পেইন উঠছে, ভোর রাত, ভোরের আজান হচ্ছে, এরকম সময়ে পাশে একজন লোক অজু করতে যাচ্ছে। তো তার হাজবেন্ড তাকে আশেপাশের গ্রামের লোকজন যেরকম হয় দাইমা ডেকে আনে বা সিনিয়র মহিলা ডেকে আনলো, কিন্তু কেসটা একটু ক্রিটিক্যাল। তখন তাকে হসপিটাল নিতে হচ্ছে। বাস্তবে কিন্তু এরকম হয়। হ্যাঁ, তো হসপিটাল নিতে হচ্ছে যে তারা একটু প্রান্তিক মানুষ, তো একটু রিমোট জোনে তারা থাকে, সেখান থেকে নৌকায় পার হইতে হয়, ভ্যানে পার হইতে হয়, হতে হতে মফস্বল শহরে একটা হসপিটালে আসে। ভোর হয়ে গেছে তখন। তো তার খুব পানি পিপাসা পেয়েছে, এই প্রেগনেন্ট মহিলা পেশেন্ট যে ইমার্জেন্সিতে। তো তারা যখন রওনা হয় হসপিটালের জন্য, তারা পানি এনেছিল, কিন্তু পানিটা পড়ে গেছে কোথাও থেকে, পানির বোতলটা। তো হসপিটালে যখন ওয়েট করছে, ডাক্তার তখন আসে নাই বা কিছু একটা, এরকম সময় পানি এগিয়ে দিয়েছে একজন হুজুর। তো ওই প্রেগনেন্ট যে মহিলা, এই মহিলা একটু চোখ খুলে দেখে যে উনি দাঁড়িয়ে একজন হুজুর, তো সে পানিটা খাবে না। উনি হিন্দু, মহিলা হিন্দু। তো ঠিক আছে, ততক্ষণে ডাক্তার চলে আসছে, তাকে ওটিতে নিয়ে গেছে, তার বেবি হয়েছে। কিন্তু একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে, ওখানে ব্লাড লাগবে। ওই মুহূর্তে ব্লাড, তার মফস্বল শহরে অত ব্লাড ব্যাংকে অত ব্লাড থাকে না। এখনই ব্লাড লাগবে, সবার সাথে ম্যাচ করার ট্রাই করছে, কারোর সাথে ম্যাচ করে না, ওই হুজুরটার সাথে ম্যাচ করছে যিনি পানি দিয়েছিল। ব্লাড দিয়েছে, উনি ভালো হয়েছে, বাচ্চাটা চলে আসছে। তো বাচ্চাটা ওনার কোলে, উনি ওই হুজুরের হাতে বাচ্চাটা দিলেন, দিয়ে একটা কৃতজ্ঞতার হাসি দিলেন। এই গল্পটার নাম হচ্ছে মানুষ।
এই গল্পটা প্রেমে পড়েছিলাম আমি মেকিং করার জন্য আচ্ছা, প্রথম। স্টিল এটা আমি এখনো বানাইনি, সামনে কি এটা বানানোর প্ল্যান আছে, দেখা যাক, প্ল্যান আছে। তো তখন মনে হলো যে ওকে মেকিং করি। আমলকি দিয়ে শুরু করেছিলেন, রাইট। কেমন ছিল সেটার রেসপন্স? আমলকি রেসপন্স ভালো ছিল। আর টিভি ঈদের নাটক ছিল আমলকি, লাভলু ভাই ছিল আমার কাস্টিং, আরো আরো অন্যান্য ছিল, দীপাপা ছিল, ভালো ছিল। দর্শক বা থাকে না যে সবার কাছ থেকে আপনি এটার জন্য কেমন ইয়ে পেয়েছিলেন? আমি লাস্ট কিছুদিন আগে আমার একটা প্রোডাকশন অন ইয়ার হয়েছে এনটিভিতে, নাম হচ্ছে মায়া জীবন, যেটা আমি সিডনিতে বানিয়েছি। এটার ফিডব্যাকটা অনেক ভালো। ওটা আমরা তো লাস্ট ইয়ারের শেষের দিকে আমরা মুভ করেছি অস্ট্রেলিয়াতে। অস্ট্রেলিয়াতে মুভ করার পরে আমার এই একটা স্টোরি আমি একটা পরিচিতর কাছে দেখলাম যে তারা এরকম ভাবে একটা টাইম পার করছে। তারপরে আমি গল্পটা ভাবি আসলে সবসময় তো সবকিছু এত হিসাব করে হয় না। ভালো কিছু করতে গেলে একটু বাজেট, রাইট রাইট, একটু একটু হয়। বাট আমার ড্রিমটা ছিল যে প্রজেক্টটা করি, স্টোরিটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে আপনি যেরকম চেয়েছিলেন দর্শকদের আপনি সেরকমটাই উপহার দিতে পেরেছেন? দর্শকরা হয়তো বলছে, কিন্তু আমার আরো কাজ করার সুযোগ ছিল, আরো জায়গা ছিল। কিন্তু যেহেতু ভিন্ন দেশে শুটিং আর তাড়াহুড়া ছিল একটু, সব মিলিয়ে আরো ভালো এফোর্ট দেওয়া যায়, আরো ভালো কাজ করা সম্ভব। দেয়ার আর ভেরি মাচ হেল্পিং, মানে আমাকে হেল্প করার জন্য তারা অনেক উদ্গ্রীব হয়ে থাকতো যে একটা কাজ করা হচ্ছে। এবং ওখানে তো আসলে তো মানে মানুষগুলো অনেক ভালো মানুষ, আমাদের এখানে অনেক বেশি ক্রিটিক্যাল। রাইট, ওরা হচ্ছে মানুষ, এটা বোঝা যায় যে হ্যাঁ ওরা মানুষ। আপনি কিছু করতে চান, আপনাকে সহযোগিতা করবে, অন্তত অসহযোগিতা করবে না। না পারলে কিছুই করবে না, কিন্তু আপনার ক্ষতি করবে না। আমরা তো একটু পরশ্রী কাতর। বাঙালি হয়ে এভাবে কথা, এটা তো রিয়েলিটি। রাইট, এটা রিয়েলিটি, এর মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এটা না বলে কোন সুখে আপনি থাকতে চান? মায়া জীবনে তো এদিকে ডলিমা ছিল, ডলি জুহুর, শিল্পী সরকার, অপু বাংলাদেশ পার্টে, তারা অত্যন্ত স্নেহ করেন আমাকে, খুবই হেল্পফুল। আর ওখানে ছিল রূপন্তী, আমাদের একটা বেবি রোল ছিল, সেটা আমার বন্ধুর মেয়ে ছিল। সো আমার বন্ধু ছিল শিমুল সরকার, ক্যামেরাম্যান। হাসান মোর্শেদ আমার এক ছোট ভাই, আমার বন্ধু। সব মিলে আপনারই সবাই ছিল। রাইট, আমরাই খুব ভালো ছিল। আমরা অনেক এনজয় করতে করতে কাজটা করেছি। পরিচিত হলে তো আরো বেশি ফ্লেক্সিবল হয় কাজ করতে, যে তো ওই জায়গাটা আপনি অনেক এনজয়, সহযোগিতাটা পেয়েছি। ওভারঅল মায়া জীবনের জার্নিটা অনেক ভালো ছিল। ভালো ছিল, ভালো ছিল। আমরা পরে একটা প্রিমিয়ার করেছি ওখানে অস্ট্রেলিয়াতে, যে আমরা এরকম বলতে চাইলাম যে এভাবে এখানে ভালো কাজ করা সম্ভব। আগে যেমন আমাদের স্বর্ণালী টাইম যেটা বললেন আপনি, যে ভালো কাজ হতো অনেক বেশি, তখনও কিন্তু মন্দ কাজ হতো। ভালো মন্দ তো সবসময় আছে, থাকে। তখন মন্দের পরিমাণটা কম ছিল, ভালোর পরিমাণটা অনেক বেশি ছিল। এখন না, এখনো ভালো কাজ আছে। এই জায়গাটাই আমার একটা প্রশ্ন, এখন মন্দের পরিমাণটা বেশি, ভালোর পরিমাণটা কম। না, এটা যদি আমি আগের সময়টাইও বলি, তখনও কিন্তু দেখা যায়, যেমন ধরেন আপনি চলচ্চিত্রের কাজ করে এসেছেন, সেই সময়টাই কিন্তু খোলামেলা একটা ইয়ে ছিল, মানে অশ্লীল যুগ যেটাকে বলে, ঠিক আছে, সেই 2008 সালের আগে পর্যন্ত কিন্তু সেরকমই সময়টা ছিল। একটা এরকম একটা টাইম গেছে এবিসিতে। সেই সময়টাকে আপনি কিভাবে ইয়ে করেছেন? দ্যাট ওয়াজ ব্যাড টাইম ফর ফিল্ম। আচ্ছা, ওই সময় কোনো ভালো ফিল্ম আমি হইতো না। পার্সোনালি একটু জানতে চাই যে ওই সময়টা কেন এরকম ছিল। আমি জানি না, ফ্যাশন তো আপনার নিজের, এটা তো শুধু চোখে দেখা হয় না, মনেও দেখতে হয়। মনে দেখা কোথা থেকে শেখা যায়? বিদ্যা থেকে শেখা যায়, শিক্ষা থেকে শেখা যায়। সো এই বিষয়গুলি ওরকম। আর ফিল্মের যে জায়গাটা, ফিল্ম তো আসলে একটু মোর দেন লাইফ। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমাদের যে কৃষ্টি কালচার, আমাদের যে পেছনের যে গল্প, আমরা কারা আসলে, আমরা কে, ওই জায়গাটা না ভুলে গিয়ে যদি কাজ করা যায়, তাহলে কোনো মুশকিল হয় না। আমরা শুধু বাণিজ্যের স্বার্থে, ইনকাম করার স্বার্থে যাতায়াত করি, এটাই না করলেই হয়ে যায় আর কি। আপনি কি কখনো এরকম সিচুয়েশন, মানে দেখা গেল আপনি একটা সিনেমায় কাজ করছেন, সেই সিনেমাটাই অনেক কাট পিসের ব্যাপার আছে? না, ওরকম সময় আমি কাজ করিনি, আপনার আমার তো অনেক পরে এটা।
আমি যে এফডিসি ফিল্ম করেছি সেটা অনেক পরে। আচ্ছা, ওই সময়টা আপনি কেমন এনজয় ওই সময় তো আমি টেলিভিশন ছিলাম, টেলিভিশনে কাজ করতাম, আচ্ছা। এবং প্রচুর লেখালেখি হতো, একটা বাজে টাইম যাচ্ছে। সোশ্যালি আন্দোলনের ব্যবস্থাও চেষ্টা করা হলো, সবাই এর বিরুদ্ধে দাঁড়ালো, কাজ করার চেষ্টা করছে যে ভালো কাজ করছি আমরা, ভালো কাজ করি, এগুলো যেগুলো হচ্ছে এগুলো অন্যায়। একটা সময় যেটা সবাই বুঝতে পারলো যে এটা অন্যায় হচ্ছে। বাংলা চলচ্চিত্রে আপনার আপনার নিজের মতো করে যে থাকে না এরকম যে ওর অভিনয়টা আমার অনেক ভালো লাগে, সেরকম অভিনেতাকে যাকে আপনার ভালো লাগে পার্সোনালি? বাংলাদেশের বাংলা চলচ্চিত্রে কোন অভিনেতাকে আপনার ভালো লাগে, মনে হয় যে তার অভিনয় অনেক ভালো বা ওভারঅল ঠিক আছে? শাকিব ভাইয়ের অভিনয় ভালো লাগে। কেন ভালো লাগে? উনি চরিত্রটা হয়ে অভিনয় করেন প্রায়, মাঝে মাঝে আমার মনে হয় যেটা। আবার শুভর বঙ্গবন্ধুর বায়োপিকে অ্যাক্টিং আমার অনেক ভালো লেগেছে, তার ট্রাইংটা ছিল। শেখ মুজিবুর রহমানের চরিত্র করা তো খুব ডিফিকাল্ট, এত পপুলার, এত জানা, এত চেনা একটা চরিত্রকে পোর্ট্রেট করা, এটা একজন অভিনেতার জন্য খুব টাফ। সেই জায়গায় আমি সিনেমাটা খুবই মনোযোগ সহকারে দেখেছি। আমি অনেক সময় অনেক ফিল করেছি যে আমি সত্যি সত্যি শেখ মুজিবকে দেখছি। এরকম মনে হওয়ার উপর তো আসলে নির্ভর করে না, নির্ভর করে যার যার যোগ্যতার উপর, কাজের স্বীকৃতি। আপনি যখন কাজ করবেন মনোযোগ সহকারে এবং ভালোবাসা সহকারে, রেসপেক্ট সহকারে, তখন ওই কাজ আপনাকে একটা সার্টেন জায়গায় নিয়ে যাবে। আজকে শাকিব খান যেখানে আছেন, এটা তার যোগ্যতা, তার কাজের রেজাল্ট। এখানে আমার মনে করার কিছু নাই আসলে। আমি যদি করতে পারতাম তাহলে আমি এখন থাকতাম। শাকিব ভাইয়ের যে জায়গাটা, সেটা তো আসলে সব অভিনেতারই আলটিমেট জায়গা নয়। শাকিব ভাই দিয়ে আপনি সবাইকে মেজারমেন্ট করতে পারবেন না। এটা হচ্ছে জাস্ট এক্সাম্পল আর কি, যে ওই না, আমি ওইভাবে ভাবি নাই, ওইভাবে ভাবি নাই। কখনো এটা না, পুরো ভাবনা চিন্তা ট্র্যাকই তো আলাদা। আমি তো ফিল্মেরই ছিলাম না কখনো, আমি কেন ভাববো শাকিব ভাইকে নিয়ে? ওনাকে নিয়ে না, ওনার জায়গাটার কথা বলবো। ওনার জায়গাটা আমি তখনই ভাববো যখন আমি ওনার ট্র্যাকে আছি। আমি তো ওনার ট্র্যাকেই নাই, আমি কেন ভাববো? আমি বরং হুমায়ুন ফরিদকে নিয়ে ভাবতে পারি, কথার কথা। আমি মাহফুজ ভাইকে নিয়ে ভাবতে পারি, আমি তৌকির ভাইকে নিয়ে ভাবতে পারি। হ্যাঁ, হুমায়ুন ফরিদি তো আমাদের তাই না? ইন্ডাস্ট্রিতে অনেক। আমার আফসোসের জায়গা এরকম যে দেশে জনসংখ্যা বাড়ছে, মানুষের সংখ্যা কমে যাচ্ছে। যেখানে যান, আমরা আগে বলতাম গ্রাম অনেক সবুজ, গ্রামের মানুষ অনেক সরল, সহজ সরল। সহজ সরল। উল্টে গেছে ব্যাপারটা। আসলে কি তাই? না, মানুষগুলো কেমন নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে। এটা আমাকে কষ্ট দেয়, আফসোস লাগে। ওই যে বললাম না যে প্রেমিত করতে পারিনি অভিনয়ের জন্য, অভিনয়ের পাগল ছিলাম, অভিনয়ের প্রেমিক ছিলাম বেসিক্যালি। তো যখন ইউনিভার্সিটি লেভেলে এসে ও আমার টোটাল জার্নিটা জানলো এবং দেখলো যে ম্যাট্রিক, ইন্টার, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া একটা ধরনের স্ট্যান্ডার্ড আছে এবং এই ছেলে পাগল শুধু অভিনয়ের জন্য, তখনই হয়তো তার কোনো সহানুভূতি তৈরি হয়েছে আমার প্রতি, মেবি। ওনার থেকে আপনি কেমন সাপোর্ট পেয়েছিলেন? উনি তো আমাকে কন্ডিশন দিয়ে আমার সাথে প্রেম করেছে। কন্ডিশনটা দিয়েছিল এরকম যে আমার সার্টিফিকেট নেম হচ্ছে মিজানুর রহমান, আর আমার অভিনেতা হিসেবে নাম হচ্ছে মাজনুন মিজান। তো সে বলেছিল যে আমি আসলে মাজনুন মিজানকে বিয়ে করতে চাই, মিজানুর রহমানকে না। তার মানে ব্যাপারটা এরকম যে তুমি অভিনেতাই হবা, সাকসেসফুল অভিনেতা হবা। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্বে নতুন কাউকে নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।